নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে চা আড্ডা আর খবর নিয়ে। আপনারা জানেন যে যেই দেশে নারী শক্তির পুজো করা হয়, যেই রাজ্যে দুর্গা পুজো করা হয়, কালী পুজো করা হয়, যে রাজ্যে পার্বতীর আরাধনা করা হয়, সেই রাজ্যেই নারীদেরকে অসম্মান করা হচ্ছে। নারীরা নির্যাতিতা হচ্ছেন, নারীরা ভুলুণ্ঠিত হচ্ছেন, নারীদেরকে অপমান করা হচ্ছে, এমনকি শ্লীলতাহানি করা হচ্ছে, ধর্ষণের পর্যন্ত অভিযোগ সামনে আসছে, কুরুচিকর আক্রমণও করা হচ্ছে। বিগত দিনের ছবিগুলো আমরা এই রকমই দেখে আসছি, কিন্তু সবথেকে বড় বিষয় যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা। গত দুদিন অর্থাৎ একদিন আগে যদি আমরা বলে থাকি, যে ছবিটা আমরা দেখেছি, অখিলগিরি রাজ্যের মন্ত্রী তিনি যেভাবে মহিলা অফিসারকে অপমান করেছেন, যেভাবে আঙুল উঁচিয়ে কথা বলেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, যেভাবে শাসানি দিয়েছেন, যেভাবে কদর্য আক্রমণ করেছেন, এখানেই তিনি ক্ষান্ত থাকেননি। গতকাল যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি গিয়েছিলেন অখিলগিরির সঙ্গে কথা বলতে, ঠিক সেই সময় তিনি অভব্য আচরণ করেছেন। একে তো তিনি তো ঘর থেকে বেরিয়েই আসেননি, অন্যদিকে উচ্চকণ্ঠে কথা বলেছেন, অন্যদিকে আরও যে বিষয়টি চোখে লাগার মতন তা হচ্ছে তিনি কোনোভাবেই পারমিশন দেননি, অনুমতি দেননি রিপাবলিকের সেই মহিলা সাংবাদিককে তার সঙ্গে গিয়ে কথা বলতে। এখানেই শেষ নয়, এর পরবর্তী সময় রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করে যায়। কেন, কি কারণে? শুধুমাত্র রাজনৈতিক দল নয়, শাসক দলের ছত্রছায়াতে থাকার কারণে কি একজন মন্ত্রী, একজন বিধায়ক তিনি এইরকমভাবে আচরণ করতে পারেন একজন মহিলার সঙ্গে? যখন বারংবার এই প্রশ্ন রিপাবলিক বাংলা তুলে গিয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে, তখন কোথাও গিয়ে যেন অস্বস্তিতে পড়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগের, ক্ষমাও চাওয়ার কথা বলা হয়। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম অখিলগিরি তিনি বিন্দুমাত্র হয়তো তার এই কাজের জন্য তার অনুশোচনা তো দূরের কথা, তিনি লজ্জিতও নন। তিনি বলেন দলের নির্দেশ রয়েছে, সেই কারণে পদত্যাগ করতে হচ্ছে, কিন্তু এর ফল নাকি ভুগতে হবে। এখানেই তিনি থামেননি, তিনি আরও বলেছেন মহিলা অর্থাৎ যে অফিসারকে তিনি এইরকমভাবে আঙুল উঁচিয়ে অপমান করেছেন, যে ছবিটা আপনারা দেখছেন, তার কাছে তিনি কোনোভাবে ক্ষমা চাইবেন না। দলের নির্দেশ এবং তারপর অখিলগিরির যে বক্তব্য, সবটা আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আসবো আমরা আলোচনা। অখিলগিরির মহিলা অফিসারের সঙ্গে অভব্য আচরণের কি কোনো শাস্তি হবে না? শনিবার থেকে লাগাতার এই প্রশ্ন তুলেছিলাম আমরা। রিপাবলিক বাংলা লাগাতার খবরের জেরে অবশেষে টনক নড়ল শাসক দলের। রামনগরের বিধায়ক অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পাশাপাশি রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। দলের নির্দেশের পর বাধ্য হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা অখিলগিরির। কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাইনি, শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। ভাঙলেন তবু মচকালেন না অখিল, সাফ জানালেন মহিলা বনাধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন। পাল্টা বন দপ্তরের আধিকারিকদেরই অমানবিক বলে তোপ দাগলেন তিনি। পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান। এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন। মন্ত্রিসভা না তৃণমূলের না সুব্রত বক্সীর, মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দলের তরফ থেকে গেল কিভাবে? তবে কি সংবিধানেরই ধার ধারে না শাসক দল? সমস্তটাই লোক দেখানো বলছে বিজেপি। দল সরকার পরিচালনা করতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে
আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। মহিলা সরকারি কর্মচারীকে খোলা হুমকির পর থেকে ক্রমে অস্বস্তি বাড়ছিল শাসক দলের অন্দরে। তাই কি ড্যামেজ কন্ট্রোলের জন্য তড়িঘড়ি পদক্ষেপ নিতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস? দলের কাজে দৃঢ়তা দেখালেও সেটা কোনোভাবেই যেন শালীনতার সীমা অতিক্রম না করে, এইভাবে আমাদের পার্টি তারা প্রতিনিয়ত তারা আত্মসমীক্ষা আগেও চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। দল তো পদক্ষেপ নিল, মন্ত্রীপদ না হয় হারালেন অখিল, কিন্তু মহিলা অফিসারের প্রতি অখিলের অভব্য আচরণ আদতে শাস্তিযোগ্য অপরাধ। তার কি কোনো খেসারত দিতে হবে না অখিলগিরিকে? রিপাবলিক বাংলা। কিছুটা রাগ, কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল গতকাল যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পদত্যাগের কথা বলছিলেন সেই মুহূর্তে। কিন্তু বিষয়টা এখানে অন্য। বিষয়টা হচ্ছে যখন 2022 সালের 11ই নভেম্বর তিনি কদর্য ভাষায় মাননীয় রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন, তারপর দল কি কোনো রকমের কোনো পদক্ষেপ নিয়েছিল? যদি সেই সময় পদক্ষেপ দল নিত তাহলে হয়তো এই গত পরশু দিনের ছবিটা আমাদের আর দেখতে হতো না, যেখানে তিনি একজন মহিলা সরকারি আধিকারিক, তিনি কর্তব্যরত, তার ডিউটিতে তিনি অনর, তাকে এরকমভাবে অপমান করতে হয়তো আমাদের দেখতে হতো না। কোনো নারীকে এইরকমভাবে অপমান হয়তো কেউ করতে পারতো না যদি দৃষ্টান্তমূলক শাস্তি ঠিক সেই সময় নেওয়া হতো। এত দেরি কেন? কোথাও গিয়ে কি এর পেছনেও রাজনীতি রয়েছে? এই নিয়ে আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন, দীপ্তাশ্ব যশ আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ডান দিকে, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। এবং একই সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে হয়ে তিনি কথা বলবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই রাজুবাবু আপনাকে দিয়ে শুরু করি। এতটা দিন সময় লাগলো কেন? 2022 সালের 11ই নভেম্বর যে ঘটনা ঘটিয়েছেন তিনি, যেভাবে তিনি শারীরিক অঙ্গভঙ্গি করে একজন মহিলাকে, শুধু নয় মহিলা রাষ্ট্রপতিকে তিনি অপমান করেছেন, কোথাও গিয়ে দেশকে অপমান করা, এবং সেখানেই তিনি ক্ষান্ত থাকেননি, তিনি আরও একবার অপমান করেছেন একজন সরকারি মহিলা আধিকারিককে। এতটা দিন সময় আপনাদের কেন লাগলো এরকম কোনো সিদ্ধান্ত নিতে? অখিলগিরি যখন আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন তখনও তাকে সতর্ক করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল কি, এবং পুনরায় এখন যখন আবার একটা ঘটনা ঘটিয়েছে তখন তাকে দল থেকে এবং সরকারি থেকে, প্রশাসনিক থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটা, যে এখানে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়, যদি কোনো মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের কথা বলা হয়েছে, কিন্তু দল কোন রকমের অ্যাকশন নিয়েছে কি? দল থেকে বহিষ্কার করা হয়েছে কি, তাকে সাসপেন্ড করা হয়েছে, কিছু তো করা হবে। সেটা একটা একটা করে সবই আপনাদের নজরে আসবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের একজন আদিবাসী মহিলা মন্ত্রীকে, বীরবাহা হাঁসদা, যাকে বলছে যে ওই বীরবাহা আমার জুতোর তলায় থাকে, তার বিরুদ্ধে থানায় এফআইআর পর্যন্ত হয়েছিল। দল, ভারতীয় জনতা পার্টি, বিজেপি ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছোট্ট একটা ব্যবস্থা দেখান, কি ব্যবস্থা নিয়েছিল? শুভেন্দু অধিকারীকে বলতে একাধিকবার বলতে শোনা যায়, বারবার বলতে শোনা যায় ফুপা বেগম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে বারবার ফুপা বেগম বলতে শোনা যায়। তাদের দল কি ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় ভোট প্রচারে এসে দিদি ও দিদি বলে ইপটিজিং করার মতো ভাষা কথা বলে গেছেন, সেখানে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? আমাদের তৃণমূল কংগ্রেস কাউকে প্রশ্রয় দেয় না, অন্যায় করে না, অন্যায় করলে সহ্য করে না, তার প্রমাণ একজন মন্ত্রীকে তাকে বলা হয়েছে যে এইরকম ভাবে আপনারা বহু নিদর্শন রেখেছেন। আপনারা যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিদর্শন রেখেছেন, টলারেন্সের কথা বলেছেন। রাজবাবু শুনুন না, কিছুটা সময় দিন আমাকেও বলবার জন্য, আমি বলি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন যখন হাসখালি ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যিনি নির্যাতিতা তার চারিত্রিক যেই বিষয়টা রয়েছে, অর্থাৎ তার চরিত্র এবং একই সঙ্গে তার কোনো রকমের কোনো সম্পর্ক কারোর সঙ্গে আছে কিনা সেই বিষয়টা দেখা। আচ্ছা, সব থেকে বড় বিষয় বলুন তো, যে একজন নারী, একজন মহিলা, তিনি যদি নির্যাতিত হন, একজন কিশোরী হোক, নাবালিকা হোক, যেটাই হোক না কেন, যদি নির্যাতিত হন তাহলে তার পাশে না দাঁড়িয়ে অভিযুক্তের পাশে দাঁড়ানোটা কি সমীচীন? এই প্রশ্নটা আমি রাখলাম একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য আগে আপনাদের সামনে আমরা তুলে ধরি। শাহজাহানের বিষয় বলুন, অর্থাৎ সন্দেশখালীর বিষয় বলুন, যেখানে রাতের পর রাত মহিলাদেরকে পিঠে বানাতে নিয়ে যাওয়া হয়, একবারে কোড আনকোড পিঠে। সেই পিঠেটা কি খাবার জন্য নেওয়া হয় না অন্য কিছুর জন্য নেওয়া হয় সেটা অবশ্য আমরা জানি না, কিন্তু এই যে অভিযোগগুলো সামনে আসে তার পরবর্তী সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, মাননীয় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কোন কোন বক্তব্যগুলো রেখেছিলেন আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আসবো আলোচনা। রাজবাবু সময় দেবো, একবার শুনুন বক্তব্য।
বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে आदिवासी माइनॉरिटीजर मध्य झगड़ा लगिए दिल। संदेश संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया, लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায়। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে, আর মাতব্বরের একটা লিমিট আছে। ব্রাত্য তো আবার কিসব ভাষা টাষা বলে, আমি ওইসব ভাষা বলবো না। মনে রাখবেন, আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। একজন লোককে যে চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও কিন্তু আমাদের। কেরালা থেকে রোজ লোক নিয়ে আসেন পেন ভাড়া করে, সে পয়সাটাও আমাদের। কে আপনারা? বিজেপির নমিনেটেড পার্সনস ছাড়া আর কিছু নয়। সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন, কালারফুল লাইফ লিড করবেন, যেন মনে হচ্ছে সব ডিক্টেটররা বসে আছে। হিটলারের পিতা প্রেতাত্মা। হিটলার নেই, কিন্তু নতুন জমিদারি কোথায়? নতুন জমিদার তৈরি হয়েছে। ব্যাক টু ব্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনতে শুনতে কোথাও গিয়ে মনে হচ্ছিল যেন যে এখানেও প্রচ্ছন্নে কোথাও যেন হুমকির সুর শোনা যাচ্ছে। রাজুবাবুর কাছে আসে। রাজুবাবু, এই যে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা শুনলেন, এই তো এখানেই শেষ নয়। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন, এই যে সরকারি আধিকারিককে হুমকি দেওয়া, শাসানি দেওয়া, এটা তো শুধুমাত্র অখিলগিরি তিনি করেছেন তা নয়। প্রথমত এটা অন্যায়। একজন সরকারি আধিকারিক তিনি যখন কর্তব্যে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে এইরকমভাবে অপমান করা, সেটা সত্যিই অন্যায়। এবং এই একই ছবি যখন ডিএর আন্দোলনকারীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা চাইতে গিয়েছিলেন, ঠিক একই রকমের ভঙ্গি কিছুটা হলেও যেন সামনে এসেছিল, আমরা শুনতে পেয়েছিলাম। এই ঘটনাগুলো কেন ঘটছে, আর শাসক দলের বিরুদ্ধেই বা এই ঘটনাগুলো কেন ঘটছে? দেখুন, অন্যায় করেছে বলেই তো তাকে সেখানে পদত্যাগ করতে বলা হয়েছে। এই বিষয়টাকে তো দল এবং প্রশাসন দুজনই কেউ সাপোর্ট করছে না। দল কি কোনো রকমের স্টেপ নেই? আমি সবার প্রথমে এটা জিজ্ঞাসা করেছিলাম, আপনি কিন্তু তার উত্তর দিতে পারেননি। উনি তো প্রশাসনিকভাবে উনি মন্ত্রী হিসাবে ওখানে গেছেন, দল হিসেবে উনি যাননি। উনি ওখানে মন্ত্রী হিসাবে গিয়ে সেখানে কথা বলেছেন, তাই মন্ত্রিত্ব পদ থেকে তাকে রেজিগনেশন দিতে বলা হয়েছে। বেশ, আমি একটু দীপ্তাশ্ব বাবুর কাছে আসি এখান থেকে। এই যে রেজিগনেশন দেওয়ার কথা বা পদত্যাগ পত্র পাঠানোর কথা বলা হয়েছে, পদত্যাগ করার কথা বলা হয়েছে, কিন্তু বিষয়টা বলুন তো যে এইরকম ভাবে পদত্যাগ করার কথা বলা যেতে পারে? কোনো সাংবিধানিক এরিয়া কি এর মধ্যে রয়েছে যে কোনো কিছুর মারফত দিয়ে পদত্যাগ করার বিষয়টা? না না, আমার কথা হলো এর আগেও ছিল ভারতবর্ষের আইনে, এখন ন্যায় সংহিতায় আরও আইনটা শক্তিশালী করা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে যদি হুমকি দেওয়া হয়, তাকে কোনো চোট আঘাত পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে কেউ কোনো আক্রমণ করে, তাহলে তাকে নির্দিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা চলবে, এফআইআর হবে এবং নন বেলেবেল ধারা সেগুলো, সে জেলে যাবে এবং 7 বছর অবধি জেল প্রমাণ হতে পারে দোষী প্রমাণে। এখানে কোনটা হয়েছে? আপনি তো একটা পদত্যাগের কথা বলে আই ওয়াশ করার চেষ্টা করছেন। এবার শুধু তো অখিলগিরি একা কথা বলেন না। আচ্ছা বলুন তো, ববি হাকিমের বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া হয়েছে? তিনি যখন বলেছিলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। হামিদুর রহমান যখন বলেছিলেন যে আমাদের এখানে শরিয়া আইন চলে, তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি।
পুরোটাই আইওয়াস এবং অখিলগিরিকে সরানো, কারণ অখিলগিরি ওখানে হয়তো 75% ঠিকভাবে পৌঁছে দিতে পারছিলেন না, সেই জন্যই আজকে কোপটা পড়লো। ববি হাকিম বা হামিদুর রহমানদের ওপরে কোপ পড়ে না। আর অখিলগিরি ভুল করেছেন না করেছেন সেটা বলছেন কারা? কুণাল ঘোষ আর শান্তনু সেন, যাদের ভদ্রতা সর্বজন বিদিত। আমরা সবাই দেখেছি কিভাবে বলেন। এবং রাজুবাবু বললেন যে দিদি বলে ডাকা নাকি ইপটিজিং। আচ্ছা, তাহলে যখন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বলেন যে কোমরে দড়ি পরাবো, তুমি কোন হরিদাস পাল, যখন বলেন নাড্ডা হাড্ডা গাড্ডা, সেগুলো খুব সম্মানজনক কথা। সেগুলো খুব, তখন রাজুবাবুদের মনে হয় না যে এগুলো অনুচিত? আচ্ছা, ওই হাঁসখালির আপনি দেখালেন যে মেয়েটির, উনি বলছেন দেখতে হবে লাভ অ্যাফেয়ার্স আছে কিনা, এবং ডিজিকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে প্রমাণ করো আমি ঠিক। আচ্ছা, মেয়েটি তো নাবালিকা ছিল, যদি লাভ অ্যাফেয়ার্স থাকে সবার আগে তো পস্কো কেস হবে। ওনার তো সেইটা আগে প্রশ্ন করা উচিত যে পস্কো কেসটা কেন হয়নি। এবং শুধু তো সেখানে নয়, কামদুনির ক্ষেত্রেও একই দেখেছি, পার্ক স্ট্রিটের ক্ষেত্রেও একই দেখেছি। তো কুকথায় তো আমাদের মুখ্যমন্ত্রীকে কেউ পেরিয়ে যেতে পারেননি। এবং মনে করুন যখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, না যখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বইমেলায় গেছিলেন, মিলনমেলা প্রাঙ্গণে বইমেলা হতো তখন, সেখানে কি বলেছিলেন? পুলিশ গাড়ি আসতে একটু দেরি হয়েছিল বলে পুলিশ ওদিকে তার যারা নিরাপত্তার আধিকারিক ছিলেন তাদের বলেছেন আপনাদের চাপকে সোজা করে দেওয়া উচিত। তো অখিলগিরি তো মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই অনুপ্রাণিত। মমতা ব্যানার্জি তার মানে স্রোতটা উপর থেকেই নিচের দিকে আসছে। তো মমতা ব্যানার্জি তার নিরাপত্তার আধিকারিকদের বলেছিলেন চাপকে সোজা করে দেওয়া উচিত। আজকে অখিলগিরি, বেশ, আমি এখান থেকে একটুখানি সুকান্ত বাবুর কাছে আসবো। যেহেতু এই যে আমরা বক্তব্যগুলো শোনালাম সুকান্ত বাবু, দেখুন এর আগেও তো বিভিন্ন সময় এরকম কোনো মন্তব্য সামনে এসেছে। যখন শাহজাহানের প্রসঙ্গ সামনে আসে, যখন জয়ন্ত সিং এর প্রসঙ্গ সামনে আসে, যখন তাজিমুলদের প্রসঙ্গ সামনে আসে, এছাড়াও তো আরো কত কত রয়েছে, হয়তো লিস্ট আমরা বলতে থাকলে অনেকটা বড় হয়ে যাবে এবং সময়টাও চলে যাবে। কিন্তু আমার কাছে একটা বিষয়, যে যখন এই যে শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগটা উঠছিল, তো তখন গিয়ে কোথাও মনে হয়েছিল তার যে না, তারা অন্যায় করেনি, সেটা নাকি সম্পূর্ণভাবে নাটক এবং সবটাই নাকি একটা পরিকল্পিত সাজানো ঘটনা। কিন্তু অখিলগিরির ক্ষেত্রে তাও কিছুটা হলেও হয়তো ব্যবস্থা নিতে দেখা গেল। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মানভঞ্জন হয়েছে সেখান থেকে, বা হয়তো এখন আর অখিলগিরিকে সেরকমভাবে কোনো প্রয়োজন নেই, দলের ক্ষেত্রে কোনো রকমের কোনো মুনাফা নেই, হয়তো দলে কোনো রকমের টাকা পয়সা এগুলো আসছিল না বা আসছে না। এমনকি একই সঙ্গে অখিলগিরি তিনি কিন্তু বলেছেন যে বন দপ্তরেও নাকি দুর্নীতি হয়েছে, অর্থাৎ আরও হয়তো পোল সামনে খুলতে পারেন, সেই রকম কোনো আশঙ্কা রয়েছে, সেই কারণে কি এরকম স্টেপ নেওয়া? দেখো তনয়া, বিষয়টা হচ্ছে অনেকটাই মানে এই যে একটা বড় একটা ঘা হয়ে গেলে তাতে প্রলেপ দেওয়া সম্ভব হয় না, মানে যখন ওটা ক্যান্সারে পরিণত হয়। এবার এই দুর্নীতিটা তো ক্যান্সারে পরিণত। এবার দ্বিতীয় ঘটনা দেখো, যেই জায়গাটায় এই ঘটনা ঘটেছে তাজপুর, এগুলো এই জায়গাগুলো তুমি যদি মন্দারমণিও ঘুরতে যাও, ওখানে দেখবে, আমিও গিয়েছি দুবার, সেখানে দেখেছি যে কস্ট লাইন যেটা হয়, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং হোটেলগুলোর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। এবং ওখানে প্রাইভেট, মানে কেউ যদি চায় যে প্রাইভেট বিচ আনন্দ উপভোগ করবে, সেটাও আনন্দ উপভোগ করতে পারে। এবং তাদেরকে ওখানে যখন বসানো হয়েছিল, এই যে যাদেরকে মানে আজকে অখিলগিরি বলছে যে যাদের মানে রুজি রোজগার সরে যাবে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তাদেরকে বসিয়েছিল কারা? এবার ঘটনা যেটা হচ্ছে, সেখানকার সাধারণ মানুষের সাথে যখন আমি কথা বলেছিলাম যে এই কোস্ট লাইন ধরে এইভাবে কেন এই হোটেল এইভাবে গড়ে উঠছে এবং রাতে তা সেখানে পানীয় মানে যথেচ্ছ ভাবে আনন্দ হচ্ছে, মাতোয়ারা হয়ে ওঠে মানুষ, কিন্তু তার কোনো আইনি বৈধতা নেই। তখন তারা বলছে যে এটা কিন্তু না পুলিশ থেকে কিছু বলা হয়েছে, না সরকার থেকে কিছু বলা হয়েছে। এখন তাদের পুনর্বাসনের কথা বা তাদের যে মানে এই প্রতিদিনের রুজি রোজগারের কথা অখিলগিরি বলছেন, যে অখিলগিরি মহামান্য রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন। এবং এই যে আজকে যেটা করতে হলো তৃণমূল কংগ্রেসকে, এর কারণ হচ্ছে যে এতটা মিডিয়া প্রচার করেছে, তোমরা প্রচার করেছো, এবং এর ফলে কোথাও যেন একটু ব্যাকফুটে চলে গিয়েছিল। মানে এই বক্তব্যগুলো তো শালীনতা, মানে শালীনতার কথা, মানে সেখান থেকে একটা ক্লিন ইমেজ যাতে সামনে আসে সেই প্রচেষ্টাই চালানো হয়েছে বলছেন। একদম 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 সেটাই। বেশ, আমরা এই নিয়ে তো আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে এখন সময় যেহেতু ছোট্ট একটা বিরতি, সুতরাং বিরতি নিয়ে আমাদেরকে ফিরে আসতেই হচ্ছে। অবশ্যই আমরা জানবার চেষ্টা করবো যে 2022 থেকে 2024 সাল একজন ব্যক্তির বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, কিন্তু সেই অভিযোগের পরও ব্যবস্থা নিতে এত দেরি হলো। যদিও মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, দলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি, কোনো কড়া পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয়নি। আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।
বিরতি নিয়ে ফিরে আসলাম চা আড্ডা আর খবরে। আর চা আড্ডা আর খবরে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে অখিলগিরি। তার বিন্দুমাত্র অনুশোচনা রয়েছে কি? একজন রাজ্যের মন্ত্রী, একজন জনপ্রতিনিধি, একজন শাসক দলের সঙ্গে যুক্ত বর্ষিয়ার নেতা, তার যদি এইরকম আচরণের পর বিন্দুমাত্র অনুশোচনা না থাকে, তিনি যদি লজ্জিত না হন, তাহলে দলের বাকি যারা রয়েছেন ছোট বড় মেজো তাদের উপর কি ইম্প্যাক্ট পড়বে? তাহলে তারাও বুঝবেন যে আমরা যা বলেছি বা আমরা যা করেছি তা খুব একটা বেশি অন্যায় নয়। যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, দীপ্তাংশুবাবু রয়েছেন, রাজুবাবু রয়েছেন এবং সুকান্তবাবু আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনায় যাবো। রাজুবাবুর কাছ থেকে তো আরও অনেক কিছু জানবার রয়েছে, কিন্তু তার আগে একবার গতকাল দলের নির্দেশ এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিলগিরি তিনি যেমনটা বলেছেন যে দল আমাকে বলেছে, নির্দেশ দিয়েছে পদত্যাগ করতে, তাই আমি করছি। কিন্তু বন দপ্তরে যে দুর্নীতির কথা তিনি গত পরশু বলেছিলেন, ওই বন দপ্তরের মহিলা সরকারি আধিকারিককে আঙুল উঁচিয়ে কথা বলতে গিয়ে সেই জায়গা থেকে তিনি কিন্তু সরে যাননি। সুতরাং এখানেই সন্দেহ করা হচ্ছে তাহলে বন দপ্তরে যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে তার পর্দা এবার কি তাহলে ফাঁস হতে চলেছে? শুনুন অখিলগিরির বক্তব্য। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। শনিবারই কারা মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল বন দপ্তরের দুর্নীতির কথা। বিধানসভায় সব ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন অখিলগিরি। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়, আপনি আমাকে চিনেন না। মহিলা বনাধিকারিকের সঙ্গে অভব্য আচরণের কারণে রবিবার তাঁকে পদত্যাগের নির্দেশ দিল দল। এদিকে পদত্যাগ করতে বাধ্য হলেও দমবার পাত্র নন অখিল। ঠাড়ে ঠোড়ে তা ফের বুঝিয়ে দিলেন অখিলগিরি। আর তা করতে গিয়ে অখিলগিরির মুখে ফের উঠে এলো বন দপ্তরের দুর্নীতির প্রসঙ্গ। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। কার্ড অনেক সময় যেগুলো অকেজো কার্ড, শুকনো কার্ড, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। 2021 সালে ভোটের আগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সে সময় বন দপ্তরে তাঁর করে যাওয়া একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি। দেখতে দেখতে একটু ফর্সা টর্সা, লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে। খোলা মঞ্চ থেকে রাজীবের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। প্রাক্তন বনমন্ত্রী ফের তৃণমূলে ফেরার পর আর এ নিয়ে একটা বাক্য খরচ করেননি মমতা। দুর্নীতির সব অভিযোগও মাটি চাপা পড়ে গিয়েছিল রাজীবের প্রত্যাবর্তনে। অবশ্য দুর্নীতি নিয়ে অখিলের অভিযোগকে এত সহজে ধামাচাপা দিতে দিচ্ছে না পদ্ম শিবির। গতকালকে ওই মহিলাকে, আধিকারিককে যখন উনি কদর্যভাবে আক্রমণ করছেন, তখন তিনি তার সঙ্গে একটি কথাও বলেছেন যে আপনারা কি দুর্নীতি করেছেন সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তা আগে সেই দুর্নীতিটাও তিনি জানান। রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দি। গ্রেপ্তারের সময় তিনিও ছিলেন বনমন্ত্রী। তার আমলে বন দপ্তরেও কি তৈরি হয়েছে দুর্নীতির ঘুঘুর বাসা? রিপাবলিক বাংলা। তাহলে হিসাব করলে আমরা কি দেখতে পাই? রেশনে দুর্নীতি, আমরা দেখলাম শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং একই সঙ্গে বন দপ্তরে দুর্নীতি। এটাই হয়তো শোনা বাকি ছিল। রাজুবাবুর কাছ থেকে এই যে বললাম জানবার অনেক কিছু রয়েছে। রাজুবাবু একটু বলুন তো, আর কত দুর্নীতির পর্দা ফাঁস হবে? তিনি অর্থাৎ অখিলগিরি তিনি একদিকে তো অন্যায় করেছেন, আবার সেই অন্যায় ঢাকবার জন্য তিনি বলছেন বন দপ্তরেও দুর্নীতি হয়েছে, আর সেটারও পর্দা নাকি ফাঁস হয়ে যাবে। অখিলগিরি নিজের ক্ষোভকে চাপার জন্য অন্য কারোর ঘরে দোষ চাপিয়ে একটা কথা বলেছে রাগের মাথায়, সেটাকে সত্যতা ধরা উচিত নয়। সেটা এখনো কোনো দুর্নীতি এরকম আসেনি। আমার একটাই পয়েন্ট, মানে অখিলগিরি নিজের দোষ চাপা দেওয়ার জন্য তিনি এই মন্তব্য করছেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দোষ করেছিলেন? রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যখন দলত্যাগ করেন ঠিক তার পর মুহূর্তে বলেছেন রাজীব কত দুর্নীতি করেছে আমরা জানি। একেবারে কোট আর কোট নিয়ে কথা বলেছেন, সেটা কি করে বলেন? শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বললো যে ও আমার পায়ের নিচে জুতোর তলায় থাকে, তার জন্য ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আপনারা এত দেখাচ্ছেন কি ব্যবস্থা নিয়েছেন? লাগাতার খবর প্রচারের জন্য অখিলগিরির পথ চলে গেল, কিন্তু লাগাতার কবার খবর দেখিয়েছেন শুভেন্দু অধিকারী যে মহিলা
মন্ত্রীকে বলছে, একজন আদিবাসী আপনার জন্যই তো আমি প্রশ্ন রাখছি, দীপ্তাশবাবু উত্তর দিন না, আপনারা কি করেছেন? না একটা বাইট উত্তর নিন, উনি উত্তর নিন বলতে দিলে প্লিজ। তবে তো বলবো। আচ্ছা, উনি বীরবাহা হাঁসদা তো এটা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্টে এক মিনিট, না না, হাইকোর্টে মামলাটা কেন খারিজ হয়ে গেল? হাইকোর্টে মামলাটা কেন খারিজ হয়ে গেল? বীরবাহা হাঁসদা নিজেই কেন মামলাটা তুলে নিলেন? তাহলে বীরবাহা হাঁসদা কি শুভেন্দু অধিকারীর সঙ্গে জড়িত? এবার দেখুন, এই যে বন দপ্তরের দুর্নীতি, আচ্ছা অখিলগিরি রাগের মাথায় বলছিলেন, মমতা ব্যানার্জিও রাগের মাথায় বলেছিলেন, এবার আপনি বলছিলেন কিসে কিসে দুর্নীতি নেই? কয়লা আছে, গরু আছে, বালি আছে, বন আছে, আলু আছে, মাছ আছে, শুনুন না, আলু আছে, মাছ আছে, ধান আছে। রাজুবাবু শুনতে পাই না, রাজুবাবু শুনতে পাই না। আমি পিসিআরকে বলবো এই সাউন্ডটা মিউট করতে, তার কারণ এর কোনো যথাযথ প্রমাণ আমাদের কাছে কিন্তু নেই। কিন্তু বিষয়টা একটা জায়গাতে আমি আসি, একটা জায়গাতে আমি আসি, না না আমি একটা জায়গায় আপনি যে আমাদেরকে শোনাচ্ছেন তার আপনি যে ঘটনা শোনান না, আমি আমার বুঝলাম না। অখিলগিরিকে অ্যারেস্ট করেছেন, অখিলগিরির খালি শুভেন্দু ফোবিয়ায় ভুগলে হবে? নিজের দলের দিকে তাকান। আপনাদের তো সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না। চায়ে চুমুক দিন। আমি একটুখানি একটা বিষয় জানবার চেষ্টা করি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনাদের ভুরি ভুরি অভিযোগ। শুভেন্দু অধিকারী তিনি নাকি প্রচুর দুর্নীতি করেছেন। না আমাকে বলতে দেবেন একটু প্লিজ, আমাকে একটু বলতে দেবেন, নয়তো আমার জায়গা ছিল আপনার জায়গা মাঝে হবে। কেন সেখানে দাঁড়িয়ে কেন শুভেন্দু অধিকারী যখন আপনাদের দলে ছিল তখন কেন আপনারা ব্যবস্থা নেননি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত বিষয়টা যেটা, যে এত দুর্নীতির অভিযোগগুলো যখন সামনে আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যখন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বন দপ্তরের দায়িত্বে ছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দুর্নীতি হয়েছে। পরবর্তী সময় জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দেওয়া হয়, যে জ্যোতিপ্রিয় মল্লিক, আমি আসবো আগে আমার প্রশ্নটা রাখতেই দেবেন, আগে আমার প্রশ্নটা রাখতে দিন, দীপ্তাশবাবু আসবো একে একে। সকালবেলা এরকম ভাবে কেউ চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, দাঁড়ান। এবং এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয়, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দেওয়া হয়, আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ রেশন দুর্নীতির, এবং তিনি এই মুহূর্তে রীতিমতন শ্রীঘরে শুধু নয় তার চিকিৎসার জন্য তিনি হাসপাতাল রয়েছেন। কিন্তু আমার কাছে বিষয়টা একটা, এই যে পরপর যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা কোনো না কোনো স্ক্যামের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আরো একটা স্ক্যাম কি তাহলে সামনে আসছে? আমি বলছি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন শুভেন্দু অধিকারী যখন ওনারা আজও ওনাদের আফসোস যায় না যে শুভেন্দু অধিকারীকে ওরা সসম্মানে দলে ধরে রাখতে পারেন। এত দুর্নীতি হয়ে থাকে, শুভেন্দু অধিকারী এতগুলো পদ যখন হোল্ড করেছিল, মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস সরকার শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছে, অভিযোগগুলো শুভেন্দু আর কত দুর্নীতি সাধারণ মানুষ কতটা ফেস করবে? দীপ্তাশবাবু বিজেপিতে যাওয়ার আগে রাজবাবু একটু শুনুন না, রাজবাবু আপনারই প্রশ্ন একটু শুনুন, একটু শুনুন রাজবাবু, একটু চা খান, একটু জল খান, একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন, আপনারা বলতে পারেন অত্যন্ত অসুবিধা আপনারা রয়েছেন, একটু ধৈর্য ধরুন দীপ্তাশবাবু। আচ্ছা, ওনারা অ্যাকচুয়ালি জানেন তো, ওনাদের একটা এখনো খুব আফসোস যে শুভেন্দু অধিকারীর মতো জননেতাকে ওনারা সসম্মানে দলে ধরে রাখতে পারেননি, এবং সেই জন্য সবসময় শুভেন্দুর নাম জপেন। শুভেন্দুকে 2017 সালে আপনারা করে দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। না না, শুভেন্দু আলোচনা শুভেন্দু অধিকারীকে নিয়ে, যে মহিলাকে অপমান করা হচ্ছে আমরা প্রশ্ন তুলব না। খানিক আগে প্রশ্ন করেছিলেন না যে সাসপেন্ড করতে গেলে তো দলে থাকবে না। না আপনি তাহলে কি অখিলগিরিকে সাইড করতে চাইছেন? না আমি অখিলগিরিকে কি আপনি ডিফেন্ড করতে চাইছেন? তাকে সেফ সাইডে রাখতে চাইছেন? শুভেন্দু অধিকারীকে সামনে খাড়া করছেন? না আমি বলছি আমাদের আলোচনা তো শুভেন্দু অধিকারীকে নিয়ে নয়। আমি আপনার জানতে চাই কি করছিলেন? শুভেন্দু অধিকারী চোর কে বলেছিল? না না ওটা আপনার মুখ্যমন্ত্রী কি করছিলেন? না শুভেন্দু অধিকারীকে চোর কে বলেছিল? তাহলে মেনে নিতে মমতা ব্যানার্জি শুভেন্দু আমাদের আলোচনার টপিক ঘুরিয়ে দিচ্ছেন রাজুবাবু। রাজুবাবু আলোচনা করতে পারছেন না, আমাদের আলোচনার টপিকটা আপনি ঘুরিয়ে দিচ্ছেন। মুশকিল হচ্ছে আপনি ইউ আর আ রাইট ম্যান। আমার বিষয়টা একটা জায়গা, আমার বিষয়টা একটা জায়গা। না না শুনুন না, রাজুবাবু একটু চা খান, রাজুবাবু চা খান, জল খান, রাজুবাবু জল কিছু খান। না আমি খাবো, আমি বলছি কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যে কথা বলতে দিন, কথা বলতে দিন। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আর দীপ্তাশবাবু আসবো, আমাদের অ্যাঙ্গেলটা ছিল একটাই, দীপ্তাশবাবু আসবো একটু কোঅপারেট আসবো। রাজবাবু না না, আপনি শুভেন্দু অধিকারীর মধ্যে আটকে গেছেন, হয়তো শুভেন্দু অধিকারী ভূত দেখছেন, রাত্রিবেলা স্বপ্ন দেখছেন, হতে পারে জানি না। কিন্তু আমার কাছে একটা স্পষ্ট বিষয়, আপনারা কথা বলতে দেবেন আমায়? আমি তাহলে বলবো যদি পারমিশন দেন। রাজবাবু বলবো কিছু? হ্যাঁ, ভাগ মুকুল ভাগটা বলবেন, আর ভাগ শুভেন্দু ভাগ বলবেন, তাহলেই হবে।
মানে আপনি আমাকে শিখিয়ে দেবেন তারপর আমি বলবো? ভাগও তো আছে। না না, আমার কাছে একটা বিষয়, দীপ্তাংশু বাবু প্লিজ, আমাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে দলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একেবারে সোজাসুজি প্রশ্ন, আপনি উত্তর দিন। দলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রী পদ থেকে তাতে যাতে তিনি পদত্যাগ করেন সেই বিষয়টা নির্দেশে দেওয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে তো আরো বলা হয়েছে যে যেই মহিলাকে এইরকম ভাবে অপমান করেছেন, হুমকি দিয়েছেন পর্যন্ত যে তিনি ওখানে কতদিন থাকতে পারেন, সেই মহিলার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। তিনি মন্ত্রী হিসেবে গেছেন, মন্ত্রীর পদ তাকে ছেড়ে দিতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারী একজন নির্বাহ হাসদা আদিবাসী মন্ত্রী, যাকে জুতোর তলায় নিচে থাকে, তার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে আমাকে বলুন। না না, দর্শককে বলুক, রিপাবলিকের দর্শককে বলুক বিজেপি কি ব্যবস্থা নিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যখন একজন মহিলা আদিবাসী মন্ত্রীর বিরুদ্ধে বলে যে সে আমার জুতোর তলায় থাকে, আদিবাসী জাতিকে অপমান করেছে, মহিলাদের অপমান করেছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বিজেপি মুখপাত্র রিপাবলিকের দর্শককে বলুক। রাজবাবু কালকে রাতে ঘুম হয়েছে? না না, আমার তো ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছি করে। আরে না, শুভেন্দু অধিকারী কি বলেনি জুতো তলায়? না না, আপনি বলুন না, আমি স্বপ্ন দেখেছি। আপনি বলছেন শুভেন্দু অধিকারী বলেনি, আপনি বলুন যে বলেনি। আমরা তো বারংবার করে একই কথা বলছি যে সঞ্চালক হিসেবে বলুন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। আমি একটু সুকান্ত বাবুর কাছে আসি। আপনি বলুন যে শুভেন্দু অধিকারী সব বলেনি। স্পষ্ট করুন তো, যে ঘটনাটা ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে বারংবার অভিযোগগুলো সামনে আসছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এর আগেও আমরা দেখেছি যে এমনও ছবি দেখেছি যে সরকারি আধিকারিক তাকে জগ ছুঁড়ে মারা হয়েছে, মগ ছুঁড়ে মারা হয়েছে, এবং গতকাল নয় গত পরশু ছবিটা আমরা দেখেছি। কেন বারংবার করে এইরকম ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং তারপরেও দলের তরফ থেকে সেই রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাতে একটা বার্তা দেওয়া সম্ভব হয় যে তোমরা যদি অন্যায় করে থাকো, তোমরা যদি এরকম অভব্য আচরণ কারোর সাথে করে থাকো, তাহলে এই রকম কোনো স্টেপ দল নিতে পারে, দলের মধ্যে তোমাদেরকে রাখা যাবে না, এবং এই বার্তা যদি নিচু স্তর পর্যন্ত আসে তাহলে হয়তো দলটার কিছুটা হলেও শুদ্ধিকরণ করা সম্ভব। আপনার মনে হয় সে বিষয়? না, এখন হচ্ছে রাজবাবু আসেনি, আমি সুকান্ত বাবুর কাছে গিয়েছি। তবে বিষয়টা হলো এই জায়গায় যে তুমি যে বললে না, আরাবুল যেভাবে চক ছুড়ে মেরেছিল এক অধ্যাপিকাকে, এটা নতুন ঘটনা না। যে নামগুলো জেসিবি, জায়েন্ট সিং, যে নামগুলো আসছে, আমার প্রশ্ন একটা জায়গায় যে একদিকে তো বলা হচ্ছে যে বড় দপ্তরের দুর্নীতি, তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় বহু আগে থেকে যখন বেরিয়ে গেলেন তখন তার নামে কুৎসা রটানো, তখন বলা হলো হ্যাঁ তিনি তো অনেক দুর্নীতি করে গেছেন। এবার আমার প্রশ্ন, একটা দুর্নীতি বলুন তো 11 থেকে 24 যে প্রমাণিত হয়েছে, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার প্রমাণিত হয়েছে তারা দোষী, একটা বলুন, একটা প্রমাণ হয়নি, সবটাই অভিযোগ রাজনৈতিক মার্কেটিংয়ের জন্য। অন্যান্য দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন, অন্যান্য দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন এবং শাসক দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন? পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন, জীবন সিদ্ধ ছাড়া পেয়েছেন, অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন, আর কত লিস্ট বলবো? আর কত লিস্ট বলবো? তবে প্রমাণ হয় না, তারা জেলে কেন রয়েছেন? জেলে কেন রয়েছেন? জেলে কেন রয়েছেন? তারা সত্যি কোনো দোষ করেনি? সবাই মিলে চিৎকার করে দর্শক বন্ধুরা সত্যি খুঁজে পাবে না কিছু। সুকান্ত বাবু আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন, অনেকটা দূর থেকে রয়েছেন, ওনাকেও স্পেস দিতে হবে, বলুন। হয়েছে, এবার বলি রাজুদা। না, আমি বলছি রাজুদা আসবো, আমি একটু সুকান্ত বাবুর কথা শুনি। না, একটু আমাদের সহযোগিতা করতেই হবে। সুকান্ত বাবু অনেকটা আমি আসবো, দীপ্তাংশু বাবু, সুকান্ত বাবু প্লিজ, তারা নিজেরাই দিয়েছে, প্লিজ সুকান্ত বাবু। না, আমি বলছি যেটা হচ্ছে যে একদিকে অবৈধ নির্মাণ, অবৈধ এই যে যেগুলো বুলডোজার পলিটিক্স, সেগুলো করে যে অবৈধ ভাবে যারা মানে যেটা যদি বলে হকারদের উচ্ছেদ করা হয়েছে, একদিকে তাদেরকে বসিয়েছে খারাপ, একদিকে এটাও স্বীকার হয়েছে। আমি এটা বলছি কেন, আমি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা দিয়েছে মুখ্যমন্ত্রী ভেঙে দেওয়ার জন্য। আর আপনি বলছেন রাজবাবু প্লিজ সহযোগিতা করুন, রাজবাবু প্লিজ সহযোগিতা করুন, অনেকটা দূরে রয়েছে রাজবাবু, প্লিজ রাজবাবু, এরকম একটা স্বচ্ছ রাজ্য সরকার, রাজবাবু প্লিজ একটু সহযোগিতা করুন রাজবাবু প্লিজ। আমরা জানি হয়তো দল থেকে এরকম ভাবেই আপনাদেরকে বলা হয়েছে যাতে কেউ না কোনো ভাবে বলতে পারেন, সম্ভবত না। আমাকে একটু সময় দিতে হবে, যারা দূরে রয়েছেন তারা শুনতে পাচ্ছেন না, প্লিজ হাত জোর করছি রাজবাবু, হাত জোর করছি, প্লিজ একটু বলুন সুকান্ত বাবু। হ্যাঁ রাজুদা, আমি বলছি, একটু বলতে দাও। আমার কথা হচ্ছে যে তাজপুরে যে এই যে তুমিও নিজেও গিয়েছো, আমি বারবার কেন বলছি কস্ট লাইন ধরে যে এখানে কাদের বসানো হয়েছে, এবং তিনি তখন বলছেন যে রেঞ্জ অফিসার বলে এখানে বড় দপ্তর দুর্নীতি করেছে, তার মানে কোথাও অখিলগিরিকে কি শান্ত করা যাচ্ছিল না? মানে অখিলগিরিকে রীতিমতো বাধ্য হয়ে মিডিয়ার চাপে ড্যামেজ কন্ট্রোল করতে হলো। এবার প্রশ্ন, এই অবৈধ যে নির্মাণ, এটা পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে গেল,
সরকারের নজর এড়িয়ে গেল। তার মানে কোথাও গিয়ে এই অখিলকেরই আমার যেটা মনে হয় তনয়া, কোথাও পার্সেন্টেজের অঙ্ক তো সুকান্ত বাবু লাগাতার অন্যান্য মিডিয়া হাউস কি করেছে আমরা জানি না, তবে রিপাবলিক বাংলা লাগাতার দেখিয়ে গিয়েছে কিভাবে মহিলাদেরকে অপমান করা হয়েছে। আর আমরা সত্যি এটাকে রেয়াত করি না। একজন মহিলা তার সম্মান থাকবে না, একজন পুরুষের তার সম্মান থাকবে না। সব থেকে বড় কথা, তিনি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাকে সম্মান দেওয়া হবে না? ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয়নি। অখিলগিরি যে মন্তব্য করেছেন লাগাতার আমরা কভার করে গিয়েছি। লাগাতার আমরা এইরকম ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তাহলে মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা, আমি এখানে দাঁড়িয়ে বলছি, রিপাবলিক বাংলা খবর কভার করবে এবং চোখে চোখ রেখে প্রশ্ন করে যাবে। এই খবর দেখবার পর তারপরে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় মনে হলো যে না এবার ব্যবস্থা করতে হবে, তার কারণ পূর্ববর্তী সময় একই রকমের ঘটনা অখিলগিরি ঘটিয়েছেন, সেই সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দলের তরফ থেকে। এবং সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকমের কোনো স্ট্যান্ড ক্লিয়ার করা হয়নি, তাকে বহিষ্কার পর্যন্ত দল থেকে করা হয়নি, দল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুন। এটা কি তার কি ধরনের শাস্তি দেওয়া হলো? সব থেকে বড় বিষয় হচ্ছে এটা। কিন্তু তারপরে আমরা অখিলগিরিকে দেখলাম তিনি কোথাও ভাবে প্রচ্ছন্ন একটা হুমকি দিলেন, বন দপ্তরে দুর্নীতি হচ্ছে তা তিনি ফাঁস করে দেবেন। অন্যদিকে তিনি আরো একটা কথা বললেন যে দল নাকি এর পরে বুঝবে। দল কি বুঝবে সুকান্ত বাবু? হ্যাঁ, না ঘটনা হচ্ছে যে এই যে দল যেটা বলছে না, দল এবং প্রশাসন দুটো তো মিলে একাকার হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে যে কোথাও গিয়ে অখিলগিরিকে এই যে মন্ত্রিসভা থেকে সরানো হলো, এর মাধ্যমে কি ওই যে তুমি বললে যে একটা সংবাদ মাধ্যম বা রিপাবলিক বাংলার যে খবর সম্প্রচার তার মাধ্যমে হয়েছে, কিন্তু তার আগে যেটা হচ্ছে ধরো রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে যে কুকথা বলা হয়েছে, এটা নির্লজ্জতার একজন কথা বলতে দেবেন, জানাতে হয় এবং সেখান থেকে দল নিয়ে আমরা শুনতে পাচ্ছি না কারোর কথা, প্লিজ আসবো সুকান্ত বাবু। উচিত তাকে দল থেকে বহিষ্কার করলে একটা বার্তা যেত, শুধু মন্ত্রিসভা থেকে বেরোনোর পর তার অঙ্গভঙ্গি, তার জেস্টার পোস্টার দেখে আমরা কিন্তু তনয় বুঝতে পারছি যে তিনি কিন্তু দীপ্তাংশুবাবুর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। দীপ্তাংশুবাবুর একটা প্রশ্ন রয়েছে। আমারও একটা প্রশ্ন আছে। সরকারি মহিলা আধিকারিককে অনৈতিক অবস্থায় এই অবস্থায় বলা, সেটা টাইম কিল করছেন রাজুবাবু এরকম ভাবে ইন্টারাপ্ট করে দুজনের মধ্যে একজন একজন করে। তৃণমূল যদি শুদ্ধিকরণের পথে যায়, তৃণমূল দলটা টিকবে আর টিকবে না, দলটা উঠে যাবে। তৃণমূল যদি সাসপেন্ড করতে যায়, কেউ কি বেঁচে থাকবে? সবাই আমি বলছি আচ্ছা রাজবাবু চেঁচাবেন না, একটু পরে চেঁচাবেন। একটা জিনিস বলুন তো, বীরবাহ হাসদাকে নিয়ে আপনার এত সম্মান, যেহেতু আমরা একজন একজন করে প্লিজ রাজবাবু কথা বলে আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় হাসদার গাড়িতে আপনার দলের লোকেরা ছুঁড়ে মারে, তখন কোথায় থাকে? শুভেন্দু বলেছে শুভেন্দুর বিরুদ্ধে একটা চিঠি দেখান, একটা চিঠি দেখান শুভেন্দুর বিরুদ্ধে, বড় বড় কথা বলছেন। আপনারা মামলা করেছেন রাজবাবু, আপনারা মামলা করেছেন, আপনারা অখিলগিরির বিরুদ্ধে মামলা করেছেন, কোন ব্যবস্থা নিয়েছেন? একজন সরকারি আধিকারিক তাকে এভাবে হুমকি দেওয়া যায়? আসলে কি ব্যবস্থা নিয়েছেন? ক্ষমতা আছে, শুভেন্দুকে চোর বলেছিলেন আপনারা, সেই শুভেন্দুকে আপনারা মাথায় ভিডিও দেখে দেখিয়েছিলেন, ভিডিওতে সেই শুভেন্দু আপনাদের এখন আপনার ক্ষমতা আছে। রাজুবাবু বলুন না, আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে? না না, আমি বলি রাজুবাবু আপনার কোনো রাজুবাবু আপনি তো বলতেই দেবেন না। দুর্নীতি নিয়ে বিজেপি কথা বলছে, শুভেন্দুকে কবার ইডি বা সিবিআই ডেকেছে, কবার ডেকেছে, কেন ডাকবে না? হঠাৎ কেন ডাকবে? তো সে বলছে যে আমার বিরুদ্ধে একটাই না না, মানে আপনার দাবিটা কি আমার বিরুদ্ধে একটাই চলে যাচ্ছে, শুভেন্দুকে কাগজে মুড়িয়ে টাকা দেওয়া? তাহলে তো আমিও বলি শুভেন্দু অধিকারী নিজের ঠিকানা। রাজুবাবু অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আজকে এই চায়ের কাপে চা আড্ডার খবরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে চায়ের কাপে চুমুক দেওয়ার পরও কোনোভাবে এই শুভেন্দুর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটাই হোক না কেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারলেন না রাজুবাবুরা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই ছিল যে দলের তরফ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ, কড়া পদক্ষেপ কি নেওয়া হয়েছে? কোনো রকমের বার্তা দেওয়া হয়েছে কঠোরভাবে, যেই বার্তা হয়তো নিচু স্তরের যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সমর্থকেরা রয়েছেন, তারাও যদি এইরকমভাবে কোনো অন্যায় করে থাকে তাহলে তারাও হয়তো ভয় পাবেন, হয়তো নয়। এর উত্তর ভবিষ্যতে দেবে কিনা আমরা জানি না, তবে আমরা অপেক্ষা করব যে দলের তরফ থেকে
কবে এই রকম কোনো ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর কোনো পদক্ষেপ নেওয়া হয় এবং দৃষ্টান্ত স্থাপন করা হয়। আর যদি কোনো মহিলাকে, কোনো পুরুষ বা কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রী হোক, নেতা হোক, ছাত্র হোক, যারাই হোক না কেন তারা অপমান করেন, তাহলে হয়তো তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে, রেয়াত করা হবে না। যাক, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা।